সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরোধী রাজনীতি যারা করেন তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের রায় টেম্পারিং করা, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল সেই রায়টা এবিএম খায়রুল হক যখন দায়িত্বে ছিলেন তখনই এসেছিল। সেই অভিযোগ, কিন্তু সেই অভিযোগে কোনো মামলা দায়েরের ঘটনা না ঘটিয়ে ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনের হত্যা মামলায় তাকে আসামি করে মেটিকুলাস ডিজাইনে এই বয়োবৃদ্ধ ৮০ বছরের ঊর্ধ্বের একটা মানুষ, যিনি একা একা ঠিকভাবে চলতে পারেন না, নিচু হয়ে কোনো ভারী জিনিস তুলতে পারেন না, সেরকম একজন মানুষকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেটা নিয়ে বিস্তর সমালোচনা হতে আমরা দেখেছি বিগত দীর্ঘ সময় ধরে, কিন্তু সেই সমালোচনার কোনো ধরনের কোনো সুরাহা হতে দেখিনি। এর আগে তার একাধিক মামলায় জামিনের ঘটনাও দেখেছি। এবার বাকি যে দুইটা মামলা ছিল সেই মামলাতেও তার হাইকোর্টে জামিন হলো। প্রফেসর ইউনূসের আমলে যে জামিন আবেদনই করা যায়নি, সেটার একটা বড় পরিবর্তন ঘটেছে বিএনপি সরকার আসার পরে। জামিন হচ্ছে হাইকোর্টে, কিন্তু জামিন একদিকে হাইকোর্টে হচ্ছে, অন্যদিকে আপিল বিভাগে আবার সেই জামিন স্থগিত করার জন্য আবেদনও আমরা বিভিন্ন আসামির ক্ষেত্রে দেখছি। যেমন সেলিন হায়াত, আইভি সহ বিভিন্ন আসামির বেলায় এই ঘটনা দেখেছি। দুদিন আগে আসাদুজ্জামান নূর, আসম ফিরোজ, আওয়ামী লীগের সাবেক হুইপ, তাদের জামিন হয়েছে। সেই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে সেটা জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল অফিস। এই ব্যাপারগুলো দেখছি। এবিএম খায়রুল হকের যখন আজকে হাইকোর্টে বাকি দুইটা মামলাতেও জামিন দেয়া হলো, তখন তার মুক্তিতে আর কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু সরকার সেই মুক্তি কি দিতে চায়, নাকি আপিল বিভাগে গিয়ে এই জামিন আবারও থামিয়ে দিতে চায়? চলুন একটু জেনে দেখি কি হলো, কি বলছে আদালত। আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার একজনকে, বীর মুক্তিযোদ্ধা, তাকে কিভাবে মব করে জুতার মালা গলায় দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে, জুতা দিয়ে তার মুখে মারার ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু সেই মববাজদের কিচ্ছু হয়নি, সেই মববাজদের কিছু হয়নি, এই মবগুলো অবলীলাই করতে দেয়া হয়েছে। এবিএম খায়রুল হক বয়োবৃদ্ধ একটা মানুষ। প্রফেসর ইউনূসের সঙ্গে বয়সের পার্থক্য সামান্য, খুব কাছাকাছি বয়স। সেরকম একজন বয়স্ক মানুষকে মিথ্যা মামলায়, যে মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততাই নেই, সুপ্রিম কোর্টে তিনি প্রধান বিচারপতি থাকাকালীন রায় টেম্পারিং যদি করে থাকেন, টেম্পারিং বলতে হচ্ছে যে রায় তিনি দিয়েছেন সেই রায় বলা হচ্ছে যে এই রায় গ্রহণযোগ্য না। তো তিনি একটা ভেবেছেন, আমি আর একটা ভিন্ন ভাবতেই পারি। তার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য না মনে হতেই পারে। সেই অভিযোগ আমরা দিতে পারি, আদালতেই আবার বলতে পারি অভিযোগ যে এটা বেআইনি কাজ করেছেন, এই বেআইনি কাজের জন্য তার শাস্তি দিতে হবে, সেটা বলতে পারি আমরা আদালতে। সেই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিচার হতে পারে। কিন্তু সেটা না করে প্রফেসর ইউনূসের মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করিয়েছিলেন, তার নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে। তাকে এই প্রশ্ন বহুবার করা হয়েছে, এই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি। বহু সমালোচনা করা হয়েছে যে প্রফেসর আসিফ নজরুলের মানে ক্ষমতা নেই যে অ্যাকচুয়াল মামলা তার নামে হওয়া উচিত সেই মামলা দিয়ে তাকে সাজা দেওয়ার, কিংবা সেই মামলা ব্যাপারে আইনি গবেষণাগুলো করে সেটার মানে সমাধান খুঁজে বের করা, সেই ক্ষমতা যেহেতু নেই, সেহেতু সস্তা পথ অবলম্বন করেছিলেন তিনি। হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে সহজেই কারাগারে ঢোকানোর যে ব্যবস্থা সেটা করেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে জামিন দেওয়া হচ্ছে না, জামিন আবেদন নাকচ করে দেওয়া হচ্ছে, এবং আদালতকে প্রভাবিত করার ঘটনাগুলো তো প্রফেসর ইউনূসের আমলে দেখেছি। এখন সময়টা পরিবর্তন হয়েছে, এটা একটা খুবই শুভ লক্ষণ যে মানুষের অধিকার দিতে হবে। যে যত বড় অপরাধী হোক না কেন, তার যদি জামিন পাওয়ার অধিকার থাকে, সেই অধিকার বঞ্চিত করা কোনো গণতান্ত্রিক সমাজের কর্ম হতে পারে না। এবার আমরা দেখছি যে হাইকোর্টে খায়রুল হকের যে আরও দুইটা মামলা ছিল, সেই দুই মামলাতেও জামিন দেয়া হলো। সুতরাং আইনজীবীরা বলছে তার আর মুক্তিতে কোনো সমস্যা নেই। শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে আপাতত তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই, আইনজীবীরা সেটাই বলছেন। বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। কি নির্মম পরিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস যে এবিএম খায়রুল হক তিনি প্রধান বিচারপতি ছিলেন, সেই প্রধান বিচারপতিকে আজকে নিম্ন আদালতে কিংবা হাইকোর্টে জামিন প্রার্থনা করতে হচ্ছে, যারা একটা সময় তার অধীনস্থ ছিলেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এর আগে গত 28 এপ্রিল জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্ট যে জামিন দিয়েছিল সেই জামিন আপিল বিভাগে আবেদন করা হয়েছিল বাতিল করার জন্য, কিন্তু আপিল বিভাগ সেই জামিন বহাল রেখেছেন। সুতরাং এই যে বাকি 2 মামলায় আজকে জামিন দেওয়া হলো, তার আর কারামুক্তিতে কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন এখানে যে এই 2 মামলার ব্যাপারেও নিশ্চয় আপিল বিভাগে যাওয়া হবে এবং আপিল বিভাগের কি রায় হবে সেটার উপরে নির্ভর করবে তার মুক্তি হবে কি হবে না, কিংবা আবার পরবর্তীতে নতুন কোনো মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। প্রফেসর ইউনূসের আমল হলে একেবারে নিশ্চিত করে বলা যেত যে আপিল বিভাগ যদি এই জামিন বহাল রাখতেন তাহলে তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট করে কারাগারে রাখার মেটিকুলাস বন্দোবস্ত করা হতো। আমরা আশা করব যে গণতান্ত্রিক সরকার সেটা করবে না, কারণ সবার অধিকার নিশ্চিত করবে। এবিএম খায়রুল হক যদি সত্যিই অপরাধী হন তাহলে তিনি আইনি মোকাবেলা করার অধিকার প্রাপ্ত হলেও তাকে সাজার মুখোমুখি হতে হবে। সুতরাং তাকে পূর্ণ অধিকার দিতে হবে আইনি মোকাবেলা করার। তিনি ফ্রিভাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে তিনি বয়োবৃদ্ধ এবং শারীরিকভাবে খুবই অসুস্থ একজন মানুষ। তিনি নিচু হয়ে কোনো দ্রব্য, একটু ভারী কোনো দ্রব্য তুলতে পারেন না, এরকম কথা আদালতকে বহুবার জানানো হয়েছে। অথচ তার নামে মামলা কি যে তিনি ওই জুলাইয়ের বিভিন্ন জনকে তিনি হত্যা করেছেন। যে ব্যক্তি মানে নিচে থেকে হাফ কেজি 1 কেজি ওজনের জিনিস তুলতে পারেন না, সেই ব্যক্তি 6 থেকে 8 কেজি ওজনের রাইফেল উঁচা করে সেটাকে ঠিকভাবে এম করে, আহ্নিক করে, নিশানা ঠিক করে কোনো মানে একাধিক বেশ কয়েকজনকে মেরে ফেলছেন। এই যে মানে অথর্ব যুক্তি, এই যে মেটিকুলাস ডিজাইন আসিফ নজরুল এবং ইউনুস গঙের, এই ডিজাইন যে আদতে ধোপে টেকার মতো নয়, সেটা জানা সত্ত্বেও আদালত আসলে প্রফেসর ইউনুস সরকারের চাপে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, এর আগে জামিন দিতে পারেননি। এবার জামিনটা হলো শেষ পর্যন্ত। হাইকোর্ট তাকে জামিন দেয়া হয়েছে। গত বছরের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে একের পর এক 7টা মামলা দেয়া হয়েছে। এখন অপেক্ষা যে এই মামলা জামিনের বিরুদ্ধে সরকার আপিল করে কিনা। আপিল করলে আগের 5 মামলায় আপিল বিভাগ যেমন রায় দিয়েছেন যে হাইকোর্টের জামিন বহাল থাকবে, ঠিক তেমনি রায় দেবেন কিনা, কারণ এখানে অনেক মানবিক দিক বিবেচনার রয়েছে এবং আপিল বিভাগে যারা কাজ করেন, যারা দায়িত্ব পালন করেন, তারা একসময় এই এবিএম খায়রুল হকের অধীনস্থ হিসেবে কাজ করেছেন। সুতরাং সব দিক থেকে বলা যায় যে এবিএম খায়রুল হক হয়তো কিছুদিনের মধ্যে মুক্ত হবেন এবং তাকে মুক্ত পরিবেশে আইনি লড়াই করার সুযোগ দিতে হবে। তিনি প্রমাণ যদি করতে পারেন তিনি নির্দোষ, তাহলে সাজা পাবেন না। আর যদি তিনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তিনি সাজা পাবেন, কারণ আইনে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। সে ব্যক্তি যদি দোষী হন, তার যদি দোষ থাকে এবং সেটা প্রমাণ হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে, ডকুমেন্টসের ভিত্তিতে, তাহলে তাকে সাজা ভোগ করতে হবে। তিনি তো আর মানে দেশান্তরী হয়ে যাচ্ছেন না এই বয়সে নিশ্চয়ই। দর্শক, আপনার কাছে কি মনে হয় কোন দিকে যাচ্ছে? অবশ্য একটা কথা বলা যায় আপনার মতামতের প্রেক্ষিতে মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে হাইকোর্টের যে ভূমিকা, যে ক্ষেত্রে জামিন যার যার পাওয়ার অধিকার, এই যে জামিনগুলো হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে সাহসিকতার সঙ্গে দেয়া হচ্ছে, এটা অন্তত বিচার বিভাগের একটা বড় উন্নতি, যেটা প্রফেসর ইউনূস সরকারের আমলে তারা পারেননি। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।